গিয়ে বসলাম, মানে কতক্ষণ লাগবে, বলে 5 মিনিট লাগবে। মানে এমনভাবে 5 মিনিটটা বললো যে আর কিছুই না, পুরি শেষ হয়ে যাবে। বসে পড়লাম। তারপরে 1 মিনিট কি 1.5 মিনিট গেছি, তারপরে দেখি আকাশ ছোঁয়া একটা ঢেউ এগিয়ে আসছে। তো ওইটার কোনো অভিজ্ঞতা আছে? ওরে বাবা, ওসব অভিজ্ঞতার কথা এখন বলো না, আমার ওই আবার মনে পড়লে আমার গা শিউরে উঠবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এবং চারিদিকে অসংখ্য নেগেটিভিটির মাঝে একটু পজিটিভ বার্তা খুঁজতে, একটু টনিকের সন্ধানে আমরা এসেছি এক 82 বছরের চিরতরুণ ব্যক্তিত্বের কাছে। সকলেই চেনেন, অতি পরিচিত মুখ, পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এই যে 82 বছরের চিরতরুণ, চিরসবুজ, এই যে আখ্যাটা আপনার সঙ্গে জুড়ে আছে, এটা উচ্ছ্বসিত হন এই বয়সে এসে? না না, মানুষ উচ্ছ্বসিত হয় কখন? একটা মানুষ কিছু ভাবে, সেই ভাবনাকে ছাপিয়ে যদি কিছু হয় তাহলে মানুষ উচ্ছ্বসিত হয়। আমার এই ধরনের উচ্ছ্বসিত, আমি তো সত্যিই তো 82 বছর বয়স। তো তার উপরে মানুষের নানান রকম ভাবনা আসছে, ঘটনাচক্রে হয়তো অশীতিপর বৃদ্ধের মতো আমার এখন অবস্থা হয়নি, সেইটা দেখে মানুষ খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে, ভালোবাসছে, ভালোবেসে কিছু কথা বলছে, আমি সেটা রিসিভ করছি, আমি মনে মনে আনন্দ পাচ্ছি, এই তো, এইটুকুই। আপনার এই ঘরটা দেখে বা এই বাড়িটা দেখে বোঝা যায় না এই বাড়ির ভিতরে আরেকটা বাড়ি আছে, মানে অতীব সুন্দর একটা ঐতিহ্য, অথচ পরতে পরতে বলা হয় ইতিহাস লেগে আছে মনে হয় বাড়ির দেওয়ালগুলোতে। অনেকগুলো দিন ভারতীয় সিনেমা, বাংলা সিনেমা খুব কাছ থেকে দেখলেন, আপনি কতটা বদলালেন, আপনার সিনেমা দর্শন কতটা বদলালো? এটা তো মানে কী হয়, তোমাদের এগুলো প্রশ্নগুলো হয়তো কনভেনশনাল হয়ে যায়। বদলালো কি? বদলানোই তো নিয়ম। জাগতিক নিয়মের প্রতি মুহূর্তে, প্রতি পলে সব বস্তু জগতে পরিবর্তন ঘটছে। সুতরাং কতটা বদলালো সেই হিসেব করতে তো আমি বসছি না। বদলানো বস্তুকে ফেস করার জন্য আমি প্রস্তুত। বদলানোর হিসেব আমার তো করার কথা নয়। যারা সময় মহাকালের হিসেব রাখে তারা করবে এটা। আমি পরিবর্তিত বস্তুর সঙ্গে মোকাবেলা করি, দিস মাচ। কতটা পারছেন মোকাবিলা করতে? মানে ওই হিসেবটাও করি না, ওই হিসেবটা করি না। আমি পথ চলি, সব মানুষ যেমন চলে, আমি পথ চলি। কতটা চললাম, চলতে গিয়ে কি কষ্ট হলো, ওসব হিসেব আমি করি না। পথ চলা আমার কাজ। আমি পথ চলতে চলতে যা পাই কুড়োই আমার ব্যাগে, এই ব্যাগ ইট। তারপরে সেগুলোকে আমার পরিচিত মানুষ যারা যারা আমার ভাবনায় ভাবিত তাদের সেগুলো শেয়ার করি, দিস মাচ। পিডাব্লিউডি চাকরি করতেন এক সময়, বহু লোকের মুখে শুনেছি পরাণদা আমাদের সঙ্গে চাকরি করতেন, এবং এটা একটা চিরকালীন সত্যের মতো লেগে গেছে। যারাই পিডাব্লিউ দপ্তরে আশেপাশে ঘোরাফেরা করতো বলো পরাণদা আমার সঙ্গে চাকরি করতো, মানে রসিকতার ছলে হোক, একটা গৌরবোজ্জ্বল একটা মুখে ভেসে হয়েছে এই পরাণদা এই সিনেমা দেখছি। তো সেখান থেকে আজকে নাট্যমঞ্চ, থিয়েটার, সিনেমা, কিছুটা তো স্বপ্নের মতো লাগেই পরাণদা। সে স্বপ্নের মতো আমার কাছে লাগে না। আমার কাছে লাগে না মানে আমি রেডিওতে করেছি, রেডিওতে আমার একটা বিরাট পিরিয়ড গেছে। আসলে কি বললাম যে আমি পথ চলছি, পথ চলতে চলতে আমি কোনো স্বপ্ন নেই। আমার কোনো দিন স্বপ্ন দেখার অবস্থা ছিল না। মানে স্বপ্ন দেখে তো একটা অবসরে, একটা কিছু ভেবে, সেই ভাবনা বা অবসর আমার ছিল না। শুধু দিনান্তে 2টো রুটি, এইটাই ছিল ভাবনা। সুতরাং সেই পথ চলছি। তারপরে পথের বাঁকে কত রকম তো আছে, পথের বাঁক আছে, পথের বৈশিষ্ট্য আছে, কোনোটা কুসুমাস্তীর্ণ, কোনোটা কণ্টকাকীর্ণ, কতটা কার্পেট বিছানো, সবই অতিক্রম করছি, এগোতে এগোতে যত দূর যেতে পারি যাব। এই মহাকাল আমাকে যতদিন সেটা করাবে আমি করব, আর যা পাবো আমি কুড়োবো। আমার স্বপ্ন নেই, যা পাচ্ছি এই যে সিনেমা, সবই এসে যাচ্ছে আমার কাছে, আমি ধাবিত হয়নি। এই যে জীবন দর্শন, জীবন বোধ, এটা কি এখন এসে রিয়েলাইজ করছেন অনুভূতি আপনার? এটা কি এখনের, না এটা একদম প্রথম থেকে এই অনুভূতি, এই দর্শনেই বেঁচে ছিল? প্রথম থেকে এইটা, কিন্তু তখন তো মূল্যায়ন করতে পারিনি। আমার চরিত্রের মধ্যে ছিল, আমার বৈশিষ্ট্যের মধ্যে ছিল, আমার দুষ্টুমির মধ্যে ছিল, আমার অসন্তর মধ্যে ছিল। সেগুলো এখন মূল্যায়ন করি যে আমার তখন কোনো দিক ভেবে এগোয়নি, স্বপ্ন নিয়ে পথ চলিনি। বললাম যে স্বপ্ন দেখার মতো অবস্থা ছিল না তখন, শুধু একটাই স্বপ্ন যে কালকে খাবো। সেই তখন দর্শন বোঝার বয়স কোথায়, বুদ্ধি কোথায়? তারপরে যখন আমি 60-এর দশকের মাঝামাঝি যখন আমি আইপিটিএতে ঢুকলাম, ভারতীয় গণনাট্য সঙ্গে ঢুকলাম, তখন বুঝে কাজ করতে শুরু করলাম। আমি তো 14 বছর 15 বছর বয়সে
অভিনয় করতে শুরু করি, মানে নাটক করি, এই পাড়াতেই করতাম। সেখানে প্রশংসা পেয়েছি, ভালোবেসেছে মানুষ, আমাকে পুরস্কার দিয়েছে, এমনকি সোনার মেডেলও দিয়েছে। সুতরাং তখন ভাবছি আরে এবারে পড়াশোনাতে আমি খুব ভালো ছিলাম না, তো ভাবলাম তাহলে পড়াশোনাটা এবার ত্যাগ করা ভালো। মানুষ থিয়েটার করলে যদি এত ভালোবাসে তাহলে হোয়াট ইজ গুড অফ ডুইং অল দিস। কিন্তু যিনি আমাদের এখানে পরিচালনা করতেন আর কি, নিমাই সরকার, তিনি বলছেন যে পড়ান, লেখাপড়া না শিখলে গাঁট কাটাও যায় না। তো সুতরাং পড়াশোনাটা দরকার, কোনো রকমে পাশ করে বেরোলাম আর কি। কিন্তু থিয়েটারটা ছাড়িনি। এই থিয়েটার করতে করতে তখন অসংযত আবেগতাড়িত হয়ে করেছি, অসংযত আবেগতাড়িত হয়ে থিয়েটার করতাম। কিন্তু যখন আইপিটিতে ঢুকলাম তখন একটা দর্শনের মুখোমুখি হলাম, হয়ে তখন আমার বুদ্ধির চেতনার জায়গায় একটা ছোট্ট করে স্ট্রোক হলো। আস্তে আস্তে সেখানে বুঝতে শিখলাম, জানতে শিখলাম যে নাটক, অভিনয় শুধু শুধু মানে বোঝে নিজের জন্যে নয়, সমাজের জন্যে, সমাজের মঙ্গলের জন্যে, মানুষের জন্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অভিনয়টা শিখবো কোথায়? মানুষ ছাড়া তো অভিনয় শেখা যাবে না। তো সেই মানুষই আমার শিক্ষক দেবতা, এটাও বুঝতে শিখলাম। আস্তে আস্তে ভাবনায় তখন একটু স্মৃতি ভাব আসে, বিগত দিনের সব কিছু নতুন করে মূল্যায়ন হয়, নতুনগুলো আবার সঠিকভাবে মূল্যায়ন করার বুদ্ধি জাগ্রত হয়, এইভাবে এগোতে থাকছি। সুতরাং দর্শন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, এইভাবেই এগোচ্ছি। মানুষই আপনার শিক্ষক, মানুষই দেবতা, কথাটা অত্যন্ত একটা অমায়িক এবং দার্শনিক চিন্তাধারা আপনার পরিস্ফুট করলো। সত্যি কি কারোর থেকে সে অর্থে শেখেননি? মানে ছোটবেলা থেকে ধরুন আমরাও যখন সাংবাদিকতা করতে চাই একজন অগ্রজকে দেখে এগোই, আপনার অগ্রজ, আপনি যাকে দেখে মোটিভেট হয়েছিলেন জীবনে, এরকম তো নিশ্চয়ই আছে পরানদা? না, এটা ঠিক কথা বলেছো, কিন্তু আমার জীবনে এরকম ঘটেনি। আমার জীবনে ঘটেনি মানে কি, আমি তো ওইটা করবো বলে বললাম না, স্বপ্ন দেখে দৌড়ইনি তো। স্বপ্ন দেখলে তাহলে একটা খুঁজতে হয়। আমার যখন মানে কৈশোর উত্তীর্ণ যৌবন বলো বা শৈশব উত্তীর্ণ কৈশোর বলো, কৈশোরের মাঝামাঝি থেকে আমি খুব দুষ্ট ছিলাম। রাস্তাঘাটে মানুষ দেখলে আমি তাদের কপি করতাম, খালি নজর করতাম, কপি করতাম, ভ্যাংচাতাম না, কিন্তু কপি করতাম। পরে দেখলাম যে আমার যখন বুঝে থিয়েটারটা করতে শিখলাম তখন দেখলাম যে অবজারভেশন একটা পার্ট, থিয়েটারের বেস্ট পার্ট অবজারভেশন। তো দেখলাম মানুষের চরিত্রে যখন অভিনয় করব, তো মানুষের জীবনকে যদি আমি বুঝতে পারি, জানতে পারি, ভ্যাংচানো নয়, নকল করতে পারি, তারপরে যখন মানে একটা জীবন দর্শনের ধারায় আমি নিয়ন্ত্রিত হলাম, তখন বুঝতে পারলাম যে একমাত্র শিক্ষক হচ্ছে আমার মানুষ। কারণ আমি মানুষের চরিত্রে অভিনয় করব, তাদের স্বভাব, মেজাজ, বৈশিষ্ট্য, তাদের অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, রাষ্ট্রনৈতিক অবস্থান, শ্রেণীগত অবস্থান, এগুলো যদি আমি বুঝতে পারি তাহলে আমার ওই চরিত্র ব্যাখ্যা করতে সুবিধা হবে। তা সেইগুলো আমি বুঝতে চেষ্টা করলাম তখন থেকে। তো দেখলাম যে একমাত্র মানুষই একমাত্র শিক্ষক। আর সেই শিক্ষকদের দ্বারা তাদের জীবন থেকে উপাদান নিয়ে, মানে শিক্ষা নিয়ে আমি যে আমার মূর্তি গড়ব, সেই মূর্তি আবার ওই দেবতার পূজায় আমি অর্ঘ্য হিসেবে সাজাবো। তখন তারাই হবে আমার শ্রেষ্ঠ বিচারক, কারণ তারাই আমার শ্রেষ্ঠ শিক্ষক। এই হিসেবে এগিয়েছি আমি। রয়্যাল বেঙ্গল রহস্যতে একটা মানুষ, পাগল মানুষ, একটা অদ্ভুত চরিত্র। কিছুদিন আগে বব বিশ্বাস দেখলাম, কালিদা, মানে হয় না কিছু চরিত্র অত্যন্ত ছোট কিন্তু তার রেসটা থেকে যায় সুদূর প্রসারী। সেখানে একটা ডায়লগ আপনার দেখলাম যে যা ললাটে লিখন আছে সেটাই হবে, সব লেখা, শেষটা ওটাই। আবার টনিকে দেখলাম একটা রক্ত গরম করা একটা চরিত্র, মনেই হচ্ছে না যে আপনি যেটা বলছেন যে বয়স্ক হয়ে গেছেন বা জীবনের দর্শন, সেখানে একটা ভাবতে শেখায়। এই যে নিজে এক একটা ক্যারেক্টারে নিজেকে অ্যাডপ্ট করছেন, অভিযোজিত করছেন, এটা কি মানুষই শিখিয়েছে আপনাকে? কে শেখাবে? তো যে ক্যারেক্টারটা আমি করছি সেটা তো মানুষ, তো ওই মানুষ তো আমার দেখা আছে। আমার অভিজ্ঞতার থলিটা একটু বেশি ভারী, কারণ আমি বলেছি না, আমার 14-15 বছর বয়স থেকে, আমি যখন কিশোর তখন থেকে আমি মানুষ দেখছি। অনেকে যেমন বিশেষ চরিত্রে অভিনয় করেন, মাতালের চরিত্রে অভিনয় করেন, পাগলের চরিত্রে অভিনয় করেন, কত রকম মানে বিকৃত মস্তিষ্ক মানুষ আছে, কত রকম মাতাল মানুষ আছে, যারা কেন মানুষ এই যে একটা চরিত্রে অভিনয় করতে গেলে তার তো একটু গভীরে যেতে হয়। একটা মানুষ
এই সমাজে তার অবস্থানটা কি। আমার ব্যাখ্যা থাকে এগুলো, হয়তো এতটা ভেবে কেউ করেন না, হয়তো কেউ করেন, সেটা তাদের ব্যাপার। আমি যেভাবে করি সেটা করতে গিয়ে এই বিশ্লেষণগুলো আমার মধ্যে আসে। একটা চরিত্রের রূপদান করতে গেলে সেই মানুষটার শ্রেণী চরিত্র আমি বিশ্লেষণ করি, কারণ সমাজ বহির্ভূত জীব তো তিনি নন। তো তাহলে সেই মানুষটা কোন শ্রেণীতে বিলং করে, কারণ ক্লাস ওরিয়েন্টেড সোসাইটি, সেখানে একটা শ্রেণী তো থাকবেই। আমি শ্রমিকের চরিত্রে অভিনয় করছি, কৃষকের চরিত্রে অভিনয় করছি, মধ্যবিত্তের চরিত্রে অভিনয় করছি, ধনীর চরিত্রে অভিনয় করছি। তো এইসব, এটা তো এই ক্লাসগুলো তো এই সমাজেই আছে। তো এই সমাজটা তাহলে ওই ওই যে শ্রেণীর যে ওই সব শ্রেণী সমেত তো আর আসে না চরিত্রে, তার একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার থাকে। তো এই মানুষটা, এই শ্রেণীটা, তার স্বভাব, মেজাজ, বৈশিষ্ট্য, এগুলো তোমার জানতে হবে। এটা ডোমিনেটেড হয়, নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? সামাজিক অবস্থার দ্বারা। সামাজিক অবস্থার দ্বারা, তার মানে সামাজিক অবস্থা তার অর্থনীতির দ্বারা। তো একটা সমাজ, তাহলে তোমাকে সমাজটা জানতে হবে, অর্থনীতিতে জানতে হবে। তার দ্বারা প্রভাবিত যে ক্যারেক্টার, সে মধ্যবিত্তের একরকম চরিত্র, ধনীর এক রকমের চরিত্র, তার স্বভাব, মেজাজ, বৈশিষ্ট্য, এটা আমাকে জানতে হবে। এবং তারই মধ্যে এই যে মানে অভিসন্ধিগুলো আর কি, মধ্যবিত্তের চরিত্র বিশ্লেষণ করার, এমন সে একখণ্ড পুস্তক তৈরি হয়ে যায়। এক্ষুনি যদি মধ্যবিত্তের চরিত্র বিশ্লেষণ করতে বসি, তারপরে কী করে সেই চরিত্র, ওটা করার তো দরকার নেই। ওটা একটা মানে আলোচনা সভায় বলা যেতে পারে। তো এইভাবে আমার দেখা, এই ধরনের চরিত্র দেখা, যারা বিগত দিনের অপরাধী জীবন কাটিয়ে পরবর্তী জীবনে তারই মানে উত্তাপ নিয়ে সমাজে সবাইকে ক্যামোফ্লেজ করে বেঁচে থাকে, এসব এই তো দেখা আমার। তো সেটা করতে গিয়ে তারপরে দীর্ঘ পথ চলার ফলে একটু অভিজ্ঞতাও কাজ করেছে, এইটাই আর কি। আপনার কথা শুনে এটা কনক্লুড করতে পারি নচিকেতার ওই লাইনটা, যে জীবন জীবিত থাকার অভিনয়। সব মানুষই কি অভিনয় করছে, নিজের বাঁচার মতো করে একটা অভিনয় করছে? এই দেখো, এই প্রশ্নটা কি জানো তো, এই প্রশ্নটা একটা ওয়ার্কশপের প্রশ্ন। মানুষ অভিনয় তো করছেই, বেঁচে থাকতে গেলে এটা করতে হয়। আবার সবটাই যে অভিনয় তা তো নয়, কিন্তু যা করছে তা সত্য, আর অভিনয়টা হচ্ছে মিথ্যা। মানুষ প্রতিনিয়ত কি মিথ্যাচার করছে? না, বেঁচে থাকার জন্যে মিথ্যাচার করছে, চুরি করছে, ছলনা করছে, সব কিছুই তার পেছনে একটা কারণ আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু অভিনয়টা হচ্ছে একটা মিথ্যাচার। সে মঞ্চে বলো, সেলিব্রিটির ক্যামেরার সামনেই বলো, মিথ্যাচার। তো এই মিথ্যাচারটা তুমি যখন করছো, তখন তোমাকে মিথ্যেবাদী হিসেবে অভিযুক্ত করা যাবে না, কারণ তখন তুমি শিল্পী হয়ে গেছো। আর মিথ্যাচারটা তখন শিল্প হয়ে গেছে। তাহলে সত্য অনেক সময় মানুষকে অভিভূত করতে পারে না, কিন্তু ওই সত্য, শিল্প তো আর মানে সত্য তো আর শিল্প নয়। সত্য হচ্ছে শিল্পের বুনিয়াদ। সত্য থেকে শিল্প গড়ে ওঠে, যার জন্যে একটা অ্যাক্টিং দেখে আমরা বলে না, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কী নাটক হচ্ছে, হ্যাঁ অ্যাক্টিং হচ্ছে, তার মানে মিথ্যাচার হচ্ছে। অর্থাৎ অ্যাক্টিং এবং নাটকের যে মিথ্যাচার, এটা মানুষের মনে গেঁথে গেছে। তো সেই মিথ্যাচারটা যখন মঞ্চে অভিনীত হয় বা ক্যামেরার সামনে অভিনীত হয়, তখন সেটা শিল্প হয়ে যায়। তখন মানুষ মুগ্ধ হয়, মুগ্ধ হয়ে বলে কি কি স্বাভাবিক অভিনয় হলো, কি ন্যাচারাল অ্যাক্টিং হলো, বলে তো। হ্যাঁ, তাহলে তার মানে সেটা সত্যের এত কাছাকাছি পৌঁছে গেছে ওই মিথ্যাচারটা, যে মানুষ ওই স্বাভাবিক অভিনয়, ন্যাচারাল অভিনয়, অ্যাক্টিং ছাড়াই আর কোনো শব্দ তারা খুঁজে পান না বলে এইটা বলেন। কিন্তু অ্যাক্টিং, ন্যাচারাল অ্যাক্টিং বলে কিছু নেই, স্বাভাবিক অভিনয় বলেও কিছু নেই। অ্যাক্টিং দুই প্রকার, কারেক্ট, ইনকারেক্ট। আরে অসাধারণ, মানে সত্যি এইটাই তো জীবন দর্শন বোধহয়। দাদা একটু বব বিশ্বাসে ফিরি। বব বিশ্বাসে একদম স্বল্প দৈর্ঘ্যের ছবি, আপনার একটা পার্ট, কিন্তু এটাকে একটা যদি বলেন রিফ্লেকশন ও দ্য মাইন্ড, রিফ্লেকশন ইন দ্য হার্ট, মানে সুদূর প্রসারী। কি বলবেন চরিত্র নিয়ে? আপনারও মনে কি ওই 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 কটা ডায়লগ, ওই কটা এক্সপ্রেশন এখনও লেগে আছে? দেখো, আমি ওই আবার বলছি, আমি পথ চলছি, আমি কি কুড়িয়ে পেলাম সেটা ব্যাগ করলাম। আর অনেক কিছু দেখি তো, চলতে চলতে এমন কিছু কুড়োতে গেলাম যে দেখলাম যে হাতে ছ্যাঁকা লেগে গেল।
তখন পেছনে যে আসছে আমার পরের প্রজন্ম যে আসছে তাকে শুধু সতর্ক করি, একটু বাঁদিক চেপে আয়, আর ওই ডান দিকে যেটা আছে ওটা ছট করে ছুঁস না। কিন্তু পরের প্রজন্ম তো তোমাদের বয়সী, তারা সামনের এগিয়ে যাওয়া বৃদ্ধকে, আমরা যেটা করেছিলাম ইয়ংকালে, তারা বলে এ গল্প করতে করতে আসছে, হুল্লোড় করতে করতে আসছে, আর আমি সামনে চলেছি, আমি শুধু বলছি যে ওই পাথরটা দেখছিস সেটা হাত দিস না, হাতে লাগবে, চাঁকা লাগবে, বাঁদিকে গর্ত আছে, এটি বাঁচিয়ে আয়। আর তারা গল্প করতে করতে আমার দিকে, আমার উদ্দেশ্যে বলে, বুড়োটা বড় খিটখিট করে করতে করতে বাঁদিকে পড়ে গেল হঠাৎ করে। তো এটা হতে পারে। তো আমি সতর্ক করি, বা আমার যা ব্যাগে আছে সেটা আমি শেয়ার করি, এই আমার কাজ। সুতরাং কতটা আর আমার ফেলে আসার দিনের জন্য আমার কোনো অনুশোচনা থাকে না, আগামী দিনের জন্য কোনো স্বপ্নও কাজ করে না। আমি পথিক, আমি হাঁটছি, আমি যা পাচ্ছি কুড়োচ্ছি। আর আমার ভালোবাসার মানুষ যারা এই শিল্পটাকে পছন্দ করে, সংস্কৃতিটাকে পছন্দ করে, তাদের আমি যা আছে সেগুলো আমি সব উজাড় করে দিচ্ছি। উজাড় করবো। ব্যাগে যে কুড়িয়ে কুড়িয়ে জিনিসগুলো রাখছেন, মানুষের হয় না এই জিনিসটা কুড়িয়ে পেয়েছে, খুব প্রিয় একটা জিনিস। কিছু হয় অজান্তেই অপ্রিয় কিছু জিনিস আমাদের কুড়িয়ে পকেটে রাখতে হয় পরবর্তীকালে কাজে লাগবে বলে। প্রিয় জিনিস এবং অপ্রিয় এরকম জিনিস, নিশ্চয়ই তো এই সমীকরণ তো করেছেন যে এইটা প্রিয়, এটা আমি যত্ন করে রাখলাম। না না, সে তো যত্ন করে কুড়োবার সময় তো বুঝতে পারি সেটা অপ্রিয়, সেই জন্য সেটা ব্যাক করি না। কিন্তু তার সম্পর্কে আমার ধারণা বিলুপ্ত হয়ে যায় না। কেন কুড়োলাম না, কেন ভালো না, কেন ব্যাক করলাম না, এই ভাবনা নিয়ে পথ হাঁটি আমি। কারণ ওই জিনিস যদি আবার আমি দেখতে পাই তাহলে আমি ওটাকে অ্যাভয়েড করবো। আমি যখন এলাম আপনার মধ্যে একটা অদ্ভুত গাম্ভীর্য দেখছিলাম, কথা বলার মানে আপনার ভিতরে যে রসিকতাটা আছে, রসবোধটা আছে এবং জীবনের প্রতি যে দর্শন আছে, প্রতিটা শব্দ চয়নে ঠিক করে বেরিয়ে যাচ্ছে। এটাও তো একটা জীবনের বোধ বটেই তো। যত বেশি পথ হাঁটবে সতর্ক হয়ে পথ হাঁটতে হবে। জীবনটাকে জানার জন্য যদি পথ হাঁটো তাহলে জীবনবোধ তোমাকে সাহায্য করবে। আর যদি মনে করো যে না, জীবনটা এইভাবে কাটাবো, বেশিরভাগ সময় উন্মাদ থাকবো, বেশিরভাগ সময় ছলনাময় হব, বেশিরভাগ সময় মিথ্যাচার করব, বেশিরভাগ সময় জীবন তো সে তোমাকে এগুলো প্রলুব্ধ করবে এইসব করার জন্যে। তুমি যদি সেটিগুলো অ্যাভয়েড করে সত্যি করে জীবনের প্রতি আকর্ষিত হয়ে জীবনকে ভালোবেসে যদি পথ হাঁটো, তাহলে তোমার একটু ভালোবাসা তো মানুষের পাবেই। রাইট। অনেকের সঙ্গে অভিনয় করেছেন, যা সর্বশেষ সংযোজন দেব, এবং দেবের সঙ্গে ট্রেলারটা টনিকের দেখছিলাম প্রায় 5 লাখের বেশি মানুষ, এবং কমেন্টে দেখছিলাম পরান্দা অতি উজ্জ্বল, মানে কত কত কমেন্ট, মানে আপনার অসংখ্য গার্লফ্রেন্ড তকমাটা দিচ্ছি না, বাট অসংখ্য শুভানুদ্দেয়ী মহিলা ভক্তরাও কমেন্ট করেছেন নায়ক হিসেবে পরান্দাকেই মানাচ্ছে। তো এই যে শাড়িটা দেখলেন, এত অভিনেতার পরে সর্বশেষ সংযোজন দেবের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতাটা কেমন, এবং একই সঙ্গে পাল্লা দিয়ে জুটিতে লুটি, কেমন এনজয় করলেন পুরো ব্যাপারটা? আমি সবসময় এনজয় করি, তবে দেব যেভাবে আমরা দেখে অভ্যস্ত, তার থেকে বেরিয়ে এসে করেছে তো এটা। সুতরাং এটা ওর জীবনে কিন্তু এটা একদম একটা নতুন বাঁক বা নতুন সৃষ্টি বলা যেতে পারে। শিল্পী তো সৃষ্টিই করে। ভীষণ আনন্দ পেয়েছি, এবং ও না থাকলে হয়তো আমার অতটা কাজ করা সম্ভব হতো না। ভীষণভাবে আমাকে সত্যি করে ও ক্যামেরার বাইরেও টনিকের কাজ করেছে। কারণ ওই বয়সে ওইসব কাজ করা মানে আমি তো খুব বকাবকি করতাম, খুব বকাবকি করেছে। কিন্তু তারপরে দেখলাম যে আমি তো মাছ পুকুরে কাজ করতে করতে চলে এসেছি। তারপরে ভাবছি যে আমি আর এগোতে পারবো না, এবার ব্যাক করি। তখন ভেতরের পরাণ বলল যে ব্যাকই যদি করবে তো ওই এরিয়াটা সামনের দিকে ক্রস করো না, করে পাড়ে ওঠো, সেটিতে সুবিধে। তোমার ব্যাক করতে গেলে তো ওই দূরত্বটাই পার হতে হবে। তো এই যুক্তিতে নিজেকে বুস্ট আপ করে, সর্বনাশ তো করতে পারবো না কারুর, হ্যাঁ, খানিকটা নিজের সর্বনাশের কথা ভেবে সঙ্গে সঙ্গে এগোলাম। দেখলাম যে না, দুজনেই সর্বনাশের হাতে বেঁচে গেছি এবং সাকসেস এসেছে। একটা সিন দেখছিলাম ট্রেলারে, নৌকা চালাচ্ছেন প্রবল জলোচ্ছ্বাসে, একটা ওই সিনটার অভিজ্ঞতা কেমন? মানে সাংঘাতিক অভিজ্ঞতা। ওটা তো মানে ওই ওয়াটার রাফটিং যেটা, আমি নৌকো চালাচ্ছিলাম না, মানে আপনি বসেছেন। হ্যাঁ, আরও দেবও ছিল সঙ্গে, আরও দিন ছিল, যে ও তো একজন মাঝি থাকে। ওটা সাংঘাতিক। মানে ওটা তিস্তার যে খাড়ি আছে, স্রোত যাচ্ছে, সেখানে পাড়ে দাঁড় করিয়েছে আমাকে, বোট ফোট সব রেডি হয়েছে। আমি যে করবো না এটা, তো অনেক বলাবলির পর কী হয়েছে বলেন তো, কিছু নেই দেখতে। তবে দেখলাম স্রোতটা ঠিক আছে, আরও তো লোকজন ওখান থেকে যাচ্ছে টাচ্ছে, হ্যাঁ, হয়ে যাবে, কোনো ব্যাপার না।
গিয়ে বসলাম, মানে কতক্ষণ লাগবে, বলে 5 মিনিট লাগবে, মানে এমনভাবে 5 মিনিটটা বললো যে ওটা কিছুই না, এক্ষুনি শেষ হয়ে যাবে। কিন্তু ওদের ভেতরে ভেতরে যারা দূরভিসন্ধি ছিল সেটা আমি বুঝতে পারিনি। তারপরে ভাবলো যে ঠিক আছে, এর এত ভ্যানতাড়া করে কী হবে, করতে তো হবে, একটু করি, কী আছে, যা হয় হবে, সব আছে তো ছেলে মানে। একটু ডেসপারেট হয়ে গেলাম। ডেসপারেটনেসটা আমার মানে কৈশোর থেকেই ছিল। অনেক দুষ্টুমির গল্প আছে যাকে। তো বসে পড়লাম। তারপরে 1 মিনিট গেছি, 1 মিনিট কি 1.5 মিনিট গেছি, তারপরে দেখি আকাশ ছোঁয়া একটা ঢেউ এগিয়ে আসছে, আর তখন শীতকাল, ধাম করে এসে পড়লো না, গেল উল্টে পুল্টে সব গেল। কোথায় যে ভেসে যাব, কোথায় ডুবে যাব কিছুই তো জানি না, কিন্তু আমাকে অ্যাক্টিংটা তো করতে হবে। তো সেটা ওইটা অ্যাক্টিংটাকে মাথায় রেখে তখনকার মতো ওই দুরবস্থাটাকে তার সঙ্গে অ্যাড করে অনেক সংলাপ আমার স্বতঃস্ফূর্ত এসেছে এবং অ্যাক্টিং হিসেবে সেগুলো করেছি। তারপরে মানিয়েছি যে এক্ষেত্রে আত্মনিষ্ঠান নেই, এবার তো আমাকে এগোতে হবে। এবার এগোতে হবে মানে আমাকে কারেক্টলি এগোতে হবে, এবং যেটা করতে আমি এসেছি সেইটা করতে করতে এগোতে হবে। এখন আর কোনো আশঙ্কা করে বা কোনো ভয় দেখিয়ে করে ওইটার জায়গা নয় এটা। এখন আমার যে কাজের জন্য এসেছি সেই কাজটা করতে করতে এগোবো। তারপরে মিনিট 10-15 মিনিট ওইভাবে যাওয়ার পরে তারপরে একটা জায়গায় আমরা পাড়ে উঠলাম। আর প্যারাশুট থেকে নামার দৃশ্যটা, একটা আপনাকে অদ্ভুত সুন্দর একটা ড্রেস পরানো হয়েছে প্যারাশুট থেকে নামার পরে। ওরে বাবা, হ্যাঁ ওইটা তো ওদের ওই করলে ওই প্যারাগ্লাইডিং করতে গেলে তো ওইটা পড়তে হয়। হ্যাঁ, তো ওইটার কোনো অভিজ্ঞতা আছে? ওরে বাবা, ওসব অভিজ্ঞতার কথা এখন বলো না, আমার ওই আবার মনে পড়লে আমার গা শিউরে উঠবে। মানে এবং এই চারিদিকে নেগেটিভিটির মধ্যে আপনার জীবনের, আমি একদম শেষ পার্টে দর্শকদের জন্য একটু জিজ্ঞাসা করি, অনেকে তো অনেক রকম নেগেটিভ চিন্তাধারায় বিলং করে এবং সমাজ সভ্যতা বিভিন্ন ক্ষেত্রে আঙ্গিকে নেগেটিভ। তো টনিক কতটা নেগেটিভিটি থেকে পজিটিভিটির বার্তা দেবে, বা আপনি কিভাবে পজিটিভ দৃষ্টিটা লোকের কাছে পৌঁছে দিতে চান? না পজিটিভ মানে কোথায় নেগেটিভ? অনেক ভালো ছবি আছে যেখানে জীবনের পজিটিভিটি আসে। তো টনিকটা হচ্ছে মানে ইরেসপেক্টিভ অফ অল এজেস, সকলের জন্যে। কারণ এখানে 8 থেকে 80 যারা ওই দেখবে, তারা ওইসব দেখবে, দৃশ্য দেখবে, বয়স্ক লোক উঠছে এ করছে, তাদের একটা আনন্দ আছে। মাঝবয়সী যারা, তারা ওটাও দেখবে, আবার তাদের জীবনের সম্পর্ক খুঁজে পাবে সেখানে, শুরুর সন্ধান পাবে। তারপরে একটা মানে পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে একটা সার্বজনীন ব্যাপারটা হয়ে গেছে। সেদিক দিয়ে সবটাই ইতিবাচক। এই যে এত জায়গা থেকে রিকোয়েস্ট আসে যাওয়ার জন্য, সবাই আপনাকে ডাকছে, সবাই ভালোবেসে ডাকছে যে যদি পরান্দা একবার যায়, এটাও তো একটা বাড়তি পাওনা, অনেককে তো নাও বলতে হয়। হ্যাঁ, আমি সব জায়গায় তো সেইভাবে যাওয়ার জন্য প্রস্তুত নই। কিছু কিছু জায়গা আছে যেগুলো মন টানে, কিন্তু বেশি দূরে এখন আমার যেতে ইচ্ছে করে না। অনেক ছবিও আমি প্রত্যাখ্যান করেছি, যে বাইরেতে বোম্বে থেকে এসেছিল একটা অফার ওই ববের ইমিডিয়েট পরে, তারা ওইটা দেখে বোধহয় একটু হয়েছে। আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে শুটিংটা হবে কোথায়, সুজয়কে তো জিজ্ঞেস করেছিলাম যে শুটিংটা হবে কোথায়, তো ও বললো যে তোমার বাড়ির কাছে, নর্থ ক্যালকাটা। আমি তাহলে চলে এসো। তো এটা বললো যে আন্দামান, গোয়া আর বোম্বাই। তা আমি মনে মনে বললাম পাশের বাড়ি দেখো, ওদের বলিনি। তা না সরি, রাইট নাও ইট ইজ নট পসিবল ফর দি গো আউটসাইড। বলে দিয়েছো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। মানে মনটা সতেজ থাকলে শরীরটা সায় দিচ্ছে না বলছে? না, আমার মনটা তো শরীরটাকে রক্ষা করবে কে? মন। হ্যাঁ, আর মনকে রক্ষা করবে কে? হ্যাঁ, তো তাহলে দুটোকে তো ব্যালেন্স করতে হবে আমাকে। তারপরে এমন কিছু আছে, অনুষ্ঠান আছে যেখানে মন সায় দেয় না, সেখানে যাই না, বলেই দিই আমি যেতে পারবো না। মানে ব্যালেন্স করে চলাটাই হয়তো জীবনের একটা সরল সত্য। হ্যাঁ, সরল সত্যিটাকে আমার আবিষ্কার নাকি, মানে আমার ইনভেনশন নাকি, চিরকালের নিয়ম এটা। সব জিনিসতে ব্যালেন্স করে চলতে হবে। মানে এত চরিত্র করেছেন, কতগুলো টোটাল চরিত্র করেছেন আপনি নিজে জানেন? না, মানে এখনো কোনো হিসাব নেই। মানে আপনার আমি প্রথমে যখন ফোন করলাম, আপনি বললেন আমি ডায়েরিতে নোট করে রেখেছি। ওই ডায়েরি কতগুলো আছে আপনার? এইটাও তো বলা মুশকিল।
মানে আমি এখানে একটা অ্যাওয়ার্ড দেখছি যে প্রলয়ের জন্য, এবং প্রলয়ের চরিত্রটা অবশ্যই এটা বলতে পারেন বাংলা ছবির একটা ট্রেডমার্ক, ওই রকম একটা চরিত্র, এবং সত্য ঘটনা অবলম্বনে বরুণ বিশ্বাসের উপর কাহিনীটা বানানো ছিল। সেখান থেকে আপনি যে শেষে ওই জিনিস কাণ্ড ঘটাতে পারেন, পুরো সিনেমাটা দেখে বোঝাও যায়নি। কিছু চরিত্র তো আপনার মনেও এরকম থেকে গেছে, যেটা এত তো পসিবল নয়, বাট কিছু তো থেকে গেছে। হ্যাঁ, তাতে থাকেই। মানে একটা দুটো যদি আমাদের বলেন, মানে কোন চরিত্রটা খুব ক্লোজ টু ইওর হার্ট? এই যে যেমন সিনেমাওয়ালা, রাইট, তারপরে বাদশাহী আংটি, রয়্যাল বেঙ্গল রহস্য, বোম্বাইয়ের বোম্বেডে, বরুণবাবুর বন্ধু, তারপরে আরও আছে এরকম কিছু কিছু। আপনার ফোনের রিংটোনটাও ফেলুদার সেই রিংটোনটা, আপনি কি সত্যজিৎ অনুরাগী পুরোটাই? কে নয়, পৃথিবীর সবাই সত্যজিৎ অনুরাগী। দেখলে একদম। একটু টনিকে ফিরে এই আড্ডা শেষ করি। যে দর্শক আমাদের দেখছেন তাদের উদ্দেশ্যে এই দার্শনিক পরাণ বন্দ্যোপাধ্যায় তো এতক্ষণ অনেক কথা বললেন, দর্শন আর বাস্তবটার মধ্যে কতটা পার্থক্য আছে আমার হয়তো বোঝার বয়স কোনো হয়নি। বাস্তবিক পরাণ বন্দ্যোপাধ্যায় কি বলবেন, কিভাবে এগোবেন জীবনে, কতটা টনিক তারা কোথা দিয়ে পাবেন? না, এই যে বলে বাস্তব আর দর্শন, বাস্তব থেকেই তো দর্শন নেওয়া, সেখান থেকে তো সৃষ্টি হয়। সমাজটা তো এখন মানুষ অনেক এগিয়ে গেছে, তো মানুষ তো এখন সবটাই যদি ভাবাবেগে চলে তাহলে তার কিছু করার নেই। বিজ্ঞান হচ্ছে একটা যুক্তি, অঙ্ক। মানুষের জীবনে বিজ্ঞান ছাড়া কোনো মানুষ এগোতে পারে না এখন। তাই যে বিজ্ঞান, যে দর্শন বিজ্ঞান ভিত্তিক দর্শন, সেই দর্শন এই সমাজ থেকেই নেওয়া, এই বাস্তব থেকে নেওয়া, তাহলে সেটা বাস্তব আর সেই দর্শন আলাদা হয়ে যাবে কেন? সেইখান থেকেই তো শিক্ষা, আগেই তো বললাম আমি। সুতরাং টনিক হচ্ছে একটা মানব জীবনের, সেটা যদি ছোট করে একটা পরিবারের মধ্যে আনি, তাহলে সেখানে প্রতিনিয়ত মানুষ এক জায়গায় থাকলে দুই ভাইয়ে একটু মূল্যমালিন্য, আমি সংঘর্ষের কথা বলছি না, খুন খারাপির কথা বলছি না, সেটা তাও পরিণতি তো আছে আমাদের। আমি বলছি যে শিল্পে যে রূপটা দেওয়া হয়েছে সেটা বাবা ছেলের একটা সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে কিছু না কিছু তো মতানৈক্য থাকে। তা নিয়ে একটু তার একটা অভিমান থাকে, তার মধ্যে একটা রাগ থাকে, তার মধ্যে একটা ভালোবাসা থাকে, তার মধ্যে একটা মানে অভিমান মিশ্রিত একটা ঘৃণা থাকে, অভিমান মিশ্রিত ঘৃণা। তো এগুলো নিয়ে একটা ছবি হয়। তেমনি এটাও তাই, বয়স বেশি হয়ে গেলে সন্তান বাবার প্রতি বেশি সতর্ক হয়ে যায়, একটুতে ঠান্ডা না লাগে, ঠিকমতো ওষুধটা খাওয়া, বেশি ঠান্ডার মধ্যে না যাওয়া, এইগুলো তো। এবার এইটা দেখা যাচ্ছে যে কোনো পিতা, এইটা এককালে আমার মানে যাকে বলছে পিতা সন্তানকে দেখছে, সে তো বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার জীবনে এখন বেশ একটু চলমান সমস্ত কিছু এনজয়মেন্ট হচ্ছে, অথচ আমার বেলায় কীরকম যেন খালি বাদো, এই কিন্তু তার তো ভাবা উচিত যে তারা তো যৌবন একসময় ছিল, তিনি এনজয় করেছেন, সব কিছু করেছেন, এখন ও করছে। সুতরাং এইখান থেকে একটা ছেলে মানুষের উদ্ভব হয়, তখন একটা সংঘাত হয়। এই সংঘাত একটা অভিমানের জন্ম দেয়। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা প্যাকেজ। আর নিজের অতীতটাকে ফিরিয়ে আনার জন্যে, নিজের সে কৈশোরী বলো যৌবনী বলো ফিরিয়ে আনার জন্যে, আবার ফিরিয়ে আনার জন্যে মনটা ছটফট করতে থাকে, তখন একটা টনিকের দরকার হয়। সেটা ছবিটা দেখলে মানে সব খোলসা হয়ে যাবে যে টনিকটা কী। মানে বর্তমান থেকে অতীতকে ফেরা যায়, এইটা একটু স্পেসিফিক্যালি একটু আপনাকে প্রশ্ন করি, আর একটু যদি ভাস্টভাবে ভাবি, আপনি নিজে কোন জায়গাটায় অভিনয় করতে বেশি প্রেফার করেন, ভালো লাগে আপনার? মঞ্চটা, ক্যামেরার সামনে, নাকি বিভিন্ন যে ফর্মগুলো আছে, কোনটাকে আপনি বেছে নেবেন? হ্যাঁ, আমার তো মঞ্চটাই তো আগে। মঞ্চ ছাড়া তো জীবন হয় না, মানে নাট্য জীবন ছাড়া অন্য জীবন হয় না। অ্যাক্টিংয়ের তো কোনো বিকল্প নেই, আর সব বিকল্প আছে। একটা মিউজিক অফ হয়ে গেলে একটা প্রোডাকশানে যায় আসে না।
একটা লাইট কেটে গেলে কিছু যায় আসে না, কিন্তু অ্যাক্টিংটা যদি ঠিক না হয় তাহলে সব ধূলিসাৎ। সুতরাং সেটাকে তৈরি করতে গেলে, গড়তে গেলে, বাঁধতে গেলে, প্রত্যয়িত হতে গেলে মঞ্চটা আগে। রিটেক করার তো ওখানে সুবিধা নেই। সেই জন্যই তো ওখানে 3 মাস রিহার্সাল দিতে হয়, দিয়ে নিজেকে তৈরি করতে হয়। তো ওই তৈরিটা শুধু ওই একটা দিনের জন্য নয়, একটা নাটকের জন্য নয়, সারা জীবনের জন্য। মানে মানে তোমাকে শক্তিশালী হতে হবে, হ্যাঁ। হোমওয়ার্ক করতে হবে তোমাকে নাটকে অভিনয় করার হ্যাঁ, জন্য। শুধু তাই না, ওখান থেকে যা যা শেখা যায় পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়ালে সেগুলো কাজে লাগবে। মানে অভিনয় সংক্রান্ত যে জিনিসগুলো শেখা যায়, এবং এছাড়া চরিত্র গঠনের জন্য যে জিনিসগুলো, নাট্য চরিত্র গঠনের জন্য যে জিনিসগুলো শেখা যায়, সেগুলো যদি অভিনয় ছেড়ে দিয়ে অন্য কোনো প্রফেশনে যাওয়া যায়, সেখানে সেগুলো কাজে লাগে। পিডাব্লিউডি চাকরি করলেন, একটা অন্য রকম জীবন, অভিনয় করলেন একদম অন্য রকম জীবন, এই দুটোর মিশ্রণ ঘটিয়ে না, ওখানে হ্যাঁ, ওই চাকরি করতে করতে আমার কোনো অন্য জীবন আসেনি। আমার চাকরি করেছি দুটো রুটির জন্য, তার জন্য আমি তার সঙ্গে গ্রেটফুল, যেহেতু আমার সঙ্গে দুটো রুটি, মাসান্তে দুটো রুটি জোগাড় করে দিতে বলে। কিন্তু চাকরির প্রতি আমার কোনো মানসিক কোনো বন্ধন ছিল না, মহাময় ছিল না, না কোনো দিন ছিল না। যার জন্য আমি তো যখন একটু দায়িত্বে এলাম, একটু উঁচু পদে গেলাম, তখন সেখানে আমার যারা হেল্প করতো আমাকে, বা আমার বন্ধু যারা, কর্মী বন্ধু, তারা একটু কষ্ট পেত, একটু লজ্জা পেত, কারণ তাদের পে বিলে আমি সই করতাম, তারপরে সেটা অফিসারের সই হতো, আর তার মধ্যে আমারও বিল ছিল, তার যেটা ওরা ড্র করে দিত, সেখানে 15 দিন 18 দিনের মাইনে পেতাম না। আসলে তাদের মধ্যে বলতে যে, বড়বাবু আপনি সই করে চলে যান না। না, ভালোবেসে বলছো, আমি তার জন্য কৃতজ্ঞ, কিন্তু ওই ভালোবাসাটা আমি নিতে পারবো না, তার জন্যে আমি দুঃখিত। পুরনো বন্ধুদের সঙ্গে, মানে চাকরি জীবনে বন্ধুদের সঙ্গে দেখা হলে নস্টালজিয়ায় ফিরে যান? না, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, বহুদিন দেখা সাক্ষাৎ নেই। হঠাৎ করে দেখা হলো, আরে হ্যাঁ, সে তো হয়, ওটা তো জীবনের একটা দিক, ওটা তো আলাদাভাবে সুইচ অফ অন করে করতে হয় না, ওটা অটোমেটিক ওটা অন করাই থাকে, এলেই প্ল্যাক্ট হয়ে যায়। ভিতরে কি এক ফোঁটাও অহংকার আসে না, মানে গৌরব আসে না, মানে অহংকার শব্দটা ভুল প্রয়োগ করতেও পারি আমি, আসে না যে আপনি এখানে ওরা ওখানে, এই যে আপনি ঠিক সময় অন্যরকম ভেবেছিলেন বলে একটা স্টেপ এগিয়ে গেছেন অন্যদের থেকে? না, এটা ভাবলে, ওই যে আমি বললাম না, আমার শিক্ষক দেবতা যারা, তারা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমার অধঃপতন কেউ রুখতে পারবে না। আর জীবনে যত উন্নতিই হোক না কেন, অতীতকে যখনই তুমি ভুলবে, তখনই তোমার পতন অনিবার্য, এবং সে পতনে যা ক্ষতি হবে, সে ক্ষতি পূরণ হয় না জীবনে। আর অতীতকে ভোলাটা, আমি যে দর্শনে বিশ্বাস করি, সেই দর্শন আমাকে শেখায় যে পথ দিয়ে তুমি এসেছো, যে মানুষকে ভালোবেসে তুমি পথ হেঁটেছো, যে মানুষের সহানুভূতি নিয়ে, উচ্ছ্বাস নিয়ে, প্রেরণা নিয়ে তুমি পথ হেঁটেছো, যাকে তুমি দেবতা বলে মনে করো, তাকে কোনো দিন ভুললে তোমার এই দর্শন ত্যাগ করো তাহলে। সুতরাং ওটা পারবো না, আমি কোনো দিন পারি না। আর অহংকার তো মানুষ পৃথিবীতে এমনি এমনি আসেনি, সবই তো মিথ্যাচার বলো, লোভ বলো, হিংসা বলো, সবই তো এমনি পৃথিবীতে আসেনি। আমরা ব্যবহার করতে পারি না, গোষ্ঠী স্বার্থে, ব্যক্তি স্বার্থে ব্যবহার করে ফেলি। সেই জন্যে মানুষ এগুলো পরিত্যাগ, জীবনে মিথ্যা কথা বলিও না, সর্বদা সত্য কথা বলিবে, এইটা শিখে এসেছি। কারণ মিথ্যাকে পৃথিবীতে এমনি এমনি এসেছে নাকি? সেগুলো সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না বলে সেইগুলো মিথ্যাটা বর্জিত হয়েছে। যেখানে মিথ্যা বলা উচিত, সেখানে মিথ্যা না বলা পাপ। একটা মিথ্যা যদি 10টা প্রাণ রক্ষা করে, সেখানে মিথ্যা অবশ্যই বলতে হবে। সুতরাং আমরা সেইভাবে করি না, আমরা নিজের স্বার্থে ছলনা করে মানুষকে ঠকা দেওয়ার জন্য মিথ্যাচার ব্যবহার করি। লোভও তাই, হিংসাও তাই। আমি যদি আমার ছাত্রজীবন থেকে যদি ইউজ করতাম, যে আমার যে ক্লাসে যে প্রথম হয় তাকে আমি হিংসা করি, এবার হিংসা করি মানে আমাকে তাহলে ও যে করেছে, আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে, এটা হচ্ছে পবিত্র হিংসা। আর আমরা যে হিংসাটা ব্যবহার করি, যে ও ফার্স্ট হয়, ঠিক আছে, ওকে তাহলে মেরে ঠ্যাং ভেঙে মেরে দেবো, তাহলে পরের পরীক্ষাটা দিতে পারবে না, আমি তাহলে দিয়ে দেবো, এই হিংসা আমরা এখন ব্যবহার করি। হিংসার এই প্রয়োগ আমাদের, এবং এই ব্যাখ্যা আমাদের, কিন্তু সব কিছু পবিত্র হিংসা, পবিত্র লোভ আর পবিত্র মিথ্যা, সব কিছু যদি পবিত্র হয়, মানুষের জন্য যদি হয়, নিজের উত্থানের জন্য যদি হয়, তাহলে এগুলো তো প্রয়োজন আছে। সুতরাং অহংকার তো হবেই, কিন্তু সেই অহংকার যদি মানুষের ক্ষতি করে না, আমার হবে অহংকার কখন হবে? যে এই মানুষগুলো থেকে শিক্ষা নিয়ে, এই মানুষগুলোকে ভালোবেসে আমি
তাদের যেমন চাঁদ, এই ব্রহ্মাণ্ড থেকে তার সৃষ্টি, আবার সেই চাঁদের আলোয় এই ব্রহ্মাণ্ড স্নাত হয়। তো আমি তো মানুষের কাছ থেকে শিক্ষা নিয়েছি, নিয়ে আমি শিল্পরূপ তাদের কাছে আবার দিচ্ছি, তারা হাত তুলে আমাকে আশীর্বাদ করছেন। তার আমার অহংকার হবে না? আমার দেবতা যদি আমাকে ভালোবাসে। তো আপনার জীবনে পরবর্তী ওই যে পবিত্র লোভ কি, মানে কি হতে চান, বা একটা ট্রেডমার্ক কি এখনো করেননি নাকি ওই এইটা আর কথা বলবেন? হ্যাঁ, এইবারে না, আমি কি হতে চাই আমি জীবনে কোনো দিন ভাবিনি। বললাম যে আমি স্বপ্ন দেখিনি, আমি পথ হাঁটছি। আর সেই স্বপ্ন দেখিনি বলে আমি কি পেলাম না তা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি কি পাবো তা আমার জানা ছিল না, এখনও জানা নেই। সুতরাং যা জানা নেই আমি কি পাবো, তা না পাওয়ার জন্য আমি আমার অবসাদগ্রস্ত হব কেন? আমি জীবনে কোনো আফসোস নেই বলতে কেন চাইছেন? আফসোস থাকবে? আফসোস কেন থাকবে? আমি যদি জানতাম যে আমার ওইটা পাওয়ার কথা ছিল, তাহলে না পেলে আফসোস হয়। আমি তো জানি না আমি জীবনে কি পাবো। আমি হাঁটছি, আমি পাচ্ছি, আমি হাঁটছি, আমি পাচ্ছি। রাইট। প্রথম যদি জীবনের 3টে নীতি শিক্ষার মধ্যে প্রথমটা যদি আপনার কথা অনুযায়ী ধরি, অতীতকে ভুলে যেও না, তাহলে ভবিষ্যতে তোমাকে পড়তে হবে, পতন অনিবার্য। বাকি দুটো কি হতে পারে? বাকি দুটো একটাই দুবার উচ্চারিত হতে পারে। মানুষকে ভালোবাসো, যাদের জন্য তুমি পথ হাঁটছো তাদের ভালোবাসো। ভালোবাসার কোনো বিকল্প নেই। এত বড় অস্ত্র পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি। মানুষকে জয় করতে গেলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে, অস্ত্র দিয়ে নয়। এক্স্যাক্টলি, মানে এইটাই হয়তো টনিক, ভালোবাসাটাই হয়তো জীবনের টনিক। একদম। এক্স্যাক্টলি। না, আমার একদম শেষ প্রশ্ন, কিছুদিন আগে দেখছিলাম আপনাদের ইন্ডাস্ট্রির বহু মানুষ রাজনীতিতে যোগদান করছেন। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? রাজনীতিতে যোগদান, এত মানুষ, এই প্রশ্ন কোনোদিন কেউ করেছে নাকি জানি না ক্যামেরার সামনে। করতে ইচ্ছা হলো, যেহেতু জীবনের বোধ দর্শন আপনি শেখালেন, বোঝালেন, শোনালেন। তো রাজনীতিতে আসা, এবং তারা পরবর্তীকালে রাজনীতি বিমুখ হয়ে গেছেন কোনো না কোনো কারণে, কি বলবেন পুরো বিষয়টা? এটা নিয়ে বরং মাথা না ঘামানোই ভালো। যেটা ভালো বুঝছেন মানুষ, পৃথিবীতে যা কিছু ঘটছে সব স্বাভাবিক। তো সেটা পৃথিবীতে যা কিছু ঘটছে সব স্বাভাবিক, এইটাই আমার ভাবনা। সুতরাং যে জিনিস স্বাভাবিক সেটা নিয়ে আমার মাথা ঘামিয়ে দরকার কি? সেটাই, মানে চেতাশ্বার পূজারা একটা কথা মনে পড়ে যাচ্ছে যে সব বল খেলো না, কিছু বল ছাড়লে তুমি রাহুল দ্রাভিড হতে পারবেন, টেস্ট ক্রিকেট খেলতে পারবেন। পরানদা শেষ বলটা এইভাবেই বার করে দিলেন, মানে ছেড়ে দিলেন। মানে এটাও হয়তো জীবনের একটা শিক্ষা, সব বল খোঁচা লাগালে স্লিপে ক্যাচ আউট হতে পারো। অসংখ্য ধন্যবাদ পরানদা, অনেক কিছু জানলাম, শিখলাম। এবং যারা আছেন তারা টনিক দেখে ফেলুন, ভালোবাসাই টনিক, টনিকের অপর নাম ভালোবাসা। এবং দেব নিজেকে ভেঙে চুরে নতুনভাবে প্রেজেন্ট করেছে সিনেমায়। দেব পরানদা জুটি, একটা ইউটিউবে কমেন্ট দেখছিলাম, জুটিতে লুটি। এই জুটির জন্য সিনেমাটা দেখে ফেলুন। 24 তারিখ আসছে সিনেমা হলে। পরানদা অবশ্যই যদি একটু দর্শকদের বলে দেন টনিকের জন্য কিছু। হ্যাঁ, টনিকটা দেখবেন, অবশ্যই দেখবেন, এবং সব বিধিনিষেধ মেনেই অ্যারেঞ্জমেন্ট থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর 24 তারিখে দেখবেন, এবং দেখার পর যে কথাগুলো আপনি বলবেন সেটা আপনাকে এখন আমি বলছি না, কিন্তু আপনি তখন বলবেন, 5 জনকে বলবেন যে যাও টনিক দেখে এসো। দেখবেন, দেখার পর এইটাই বলতে ইচ্ছে করবে 5 জনকে।